গতদিন রাসায়নিক সংকেত যৌগে যে কোনো যৌগের রাসায়নিক সংকেত কীভাবে লিখতে হয় সেটার জন্য আমরা দেখেছিলাম যে মৌলের চিহ্ন এবং যোজ্যতার প্রয়োজন হয়। মৌলের চিহ্ন এবং যোজ্যতা যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো যৌগের রাসায়নিক সংকেত লিখতে পারি। তো মৌলের নাম এবং চিহ্ন তোমাদেরকে আগে দেওয়া হয়েছে এবং যোজ্যতা নির্ণয় করার জন্য তোমাদেরকে আমি একটি তালিকা দিয়েছিলাম যে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত 20টি মৌলের তালিকা। এই তালিকাটি সিরিয়ালভাবে মুখস্থ করার জন্য আমি বলেছিলাম গত দিনের ভিডিওতে। তো এখন এই 20টি মৌলের নাম যখন সিরিয়ালভাবে মুখস্থ করবে তখন এই 20টি মৌলের যোজ্যতা কার কত হবে সেটা কিভাবে নির্ণয় করবে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তারপর আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়ম এবং বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেত লেখার কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখব। দেখো, আমরা যখন এই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে 20টি মৌলের নাম আমরা সিরিয়ালভাবে মুখস্থ করেছি, এখন সেখান থেকে যে কোনো একটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস এবং তার যোজ্যতা আমরা পেয়ে যাব, তার পারমাণবিক সংখ্যা যেহেতু আমরা সিরিয়াল থেকে পেয়ে যাব। মনে করো সোডিয়াম আমরা এই তালিকাতে পাবো 11 নম্বরে। তার মানে সোডিয়ামের চিহ্ন আমরা জানি Na। তাহলে সোডিয়ামের চিহ্ন Na, যেহেতু সোডিয়াম এই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত সিরিয়াল যে তালিকা দিয়েছিলাম সেই তালিকাতে আছে 11 নম্বরে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা হবে 11। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এখন আবার আমরা জানি যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনের সংখ্যা সমান যদি পরমাণুটি বৈদ্যুতিকভাবে উদাসীন হয়। তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি পারমাণবিক সংখ্যা 11 হয় তাহলে এই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাও হবে 11। এখন আমরা ইলেকট্রনীয় বিন্যাস লিখতে পারবো। ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে এই ইলেকট্রনগুলোকে বিভিন্ন কক্ষপথে সাজিয়ে লেখার নামই হচ্ছে ইলেকট্রনীয় বিন্যাস। তো দেখো, এই সোডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন 11টি থাকে সেগুলোকে আমরা সাজিয়ে লিখব। আমরা পরে আলোচনা করব পরের চ্যাপ্টারে ভুরভুরি প্রকল্প বা ইলেকট্রনীয় বিন্যাস লেখার নিয়ম, কিন্তু এই চ্যাপ্টারে যেহেতু মৌলগুলোর যোজ্যতা জানতে হয় রাসায়নিক সংকেত লেখার জন্য, সেজন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি আর ডিটেলস পরে আলোচনা হবে। যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলো থাকে আর বাইরে কিছু কক্ষপথ থাকে, সেই নির্দিষ্ট কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে এবং পরমাণুর ক্ষেত্রে কক্ষপথ একটাও হতে পারে বা একটার চাইতে বেশিও হতে পারে। তো নিউক্লিয়াসের ঠিক পরের যে কক্ষপথ সেই কক্ষপথটাকে বলা হয় প্রথম কক্ষপথ, সেটাকে K দিয়ে চিহ্নিত করা হয়। তারপরের যে কক্ষপথ সেটাকে বলা হয় L, সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তারপরের যে কক্ষপথ সেটা হচ্ছে M, তৃতীয় কক্ষপথ, এবং তারপর যদি কোনো কক্ষপথ থাকে সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথ মানে N। অর্থাৎ K এর ক্ষেত্রে K কক্ষপথ মানে হচ্ছে প্রথম কক্ষপথ, L মানে দ্বিতীয়, M মানে তৃতীয়, N মানে চতুর্থ। তো যে কোনো মৌলের প্রথম কক্ষপথে থাকে সর্বাধিক 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক থাকে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে সর্বাধিক থাকে 18টি ইলেকট্রন, এভাবে চতুর্থ কক্ষপথে সর্বাধিক থাকে 32টি ইলেকট্রন। এখন যদি কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থাকে, মানে বাইরের কক্ষপথ যেটি হবে সেক্ষেত্রে সর্বাধিক ইলেকট্রন কত হবে? বাইরের কক্ষপথ যেই হোক না কেন, যদি প্রথম কক্ষপথ বাইরের কক্ষপথ হয় তাহলে সেটাতে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকবে। কিন্তু প্রথম কক্ষপথ ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই ধরনের কক্ষপথগুলোর ক্ষেত্রে যে কোনো একটি কক্ষপথ যদি সর্ববহিস্থ কক্ষপথ হয়, সবচেয়ে বাইরের কক্ষপথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক ইলেকট্রন হবে 8টি। মনে করো একটি পরমাণুর ক্ষেত্রে তৃতীয় কক্ষপথ হচ্ছে বহিস্থ কক্ষপথ, তো তৃতীয় কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকে 8টি, কিন্তু তৃতীয় কক্ষপথ যদি একেবারে বাইরের কক্ষপথ হয় তখন সেক্ষেত্রে ইলেকট্রন থাকবে সর্বাধিক 8টি।
চতুর্থ কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 32টি, কিন্তু চতুর্থ কক্ষপথটি যদি সর্ববহিস্থ কক্ষপথ হয় তখন সেক্ষেত্রে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকবে। এই হচ্ছে ইলেকট্রনীয় বিন্যাস লেখার নিয়ম। তো এখন সোডিয়ামের ক্ষেত্রে আছে 11টা ইলেকট্রন। এই 11টা ইলেকট্রনকে যদি আমরা বিভিন্ন কক্ষপথে সাজিয়ে লিখি তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন হবে 2টি, দ্বিতীয় কক্ষপথে আমরা জানি সর্বাধিক ইলেকট্রন থাকে 8টি, 2 আর 8 গেল 10, বাকি থাকলো 1টি, সেটা যাবে তৃতীয় কক্ষপথে। তাহলে সোডিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস হলো 281। এখন যোজ্যতা আমি গতদিন বলেছিলাম যে যদি কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 1টি ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা হবে 1, 2টি ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 2, 3টি ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 3, 4টি ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 4, 5টি ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 8 - 5 = 3, 6টি ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে 8 - 6 = 2, যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে হবে 8 - 7 8 - 5 = 3, 8 - 6 = 2, 8 - 7 = 1। যদি বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা হবে 8 - 8 মানে 0। অর্থাৎ যদি বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত কোনোটি হয় তাহলে যত থাকবে সেটি হবে যোজ্যতা। আর যদি 4 থেকে বেশি হয় তাহলে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি মানে যতটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সংখ্যাকে 8 থেকে মাইনাস করলে যোজ্যতা পেয়ে যাব। তাহলে এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে তার বাইরের কক্ষে ইলেকট্রন আছে 1টি, সুতরাং সোডিয়ামের যোজ্যতা হবে 1। অনুরূপভাবে দেখো আমরা আরও 2-1টা উদাহরণ যদি দেখি, যেমন ম্যাগনেসিয়াম যদি আমরা লই, তো ম্যাগনেসিয়াম হচ্ছে এই আমাদের সিরিয়াল যে তালিকা দিয়েছিলাম সেই তালিকাতে 12 নম্বরে আছে, তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 12, তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে 12। এখন ইলেকট্রনগুলোকে বিভিন্ন কক্ষপথে যদি সাজাই তাহলে কী হবে, প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন এবং 2 আর 8 10 গেল, বাকি থাকলো 2টি থাকবে তৃতীয় কক্ষপথে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হবে 2। তারপর আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার সিরিয়াল নাম্বার হচ্ছে 13, সুতরাং তার পারমাণবিক সংখ্যা হবে 13, প্রোটন সংখ্যা হবে 13, ইলেকট্রন সংখ্যা হবে 13। এখন এই 13টি ইলেকট্রনকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে থাকবে 3, তখন যোজ্যতা হবে 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। তারপর আছে সিলিকনের ক্ষেত্রে 14 হবে তার পারমাণবিক সংখ্যা, কারণ সে 14 নম্বরে আছে। তো পারমাণবিক সংখ্যা 14 হলে প্রোটন সংখ্যা 14 হবে, ইলেকট্রন সংখ্যাও 14 হবে, তখন ইলেকট্রনীয় বিন্যাস হবে 2 8 4, তাহলে যোজ্যতা হবে তার ক্ষেত্রে 4। তারপর আছে সিলিকনের পরে আছে ফসফরাস, তো ফসফরাস আছে 15 নম্বরে, তাহলে 15 নম্বরে যদি থাকে তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 15, ইলেকট্রন সংখ্যা হবে 15, তখন ইলেকট্রনীয় বিন্যাস কি হবে 2 8 5। এক্ষেত্রে তার বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে, তো এক্ষেত্রে যোজ্যতা কিন্তু ফসফরাসের 5 হবে না, সেটা হবে 8 - 5 মানে 3, যোজ্যতা হবে 8 - 5 = 3, অর্থাৎ যোজ্যতা থাকলো ফসফরাসের ক্ষেত্রে 3। এইভাবে আমরা যোজ্যতা নির্ণয় করতে পারি। তারপর আরও 2টি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস লিখে তার যোজ্যতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পটাশিয়াম 19 নম্বরে আছে এই তালিকাতে, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 19, তার ইলেকট্রন সংখ্যাও হবে 19। এখন পটাশিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস যখন লিখব তখন প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, 2 আর 8 গেল 10,
বাকি থাকলো 9। তো তৃতীয় কক্ষপথে সর্বাধিক বসতে পারে 18টি ইলেকট্রন। তো 9টি আছে, 9টি যদি আমি বসিয়ে দেই, কারণ 18টি সর্বাধিক বসতে পারে, সেক্ষেত্রে 9টি বাকি আছে। তো তৃতীয় কক্ষপথে যদি আমি 9টি ইলেকট্রন দেই, তখন দেখো এই তৃতীয় কক্ষপথটি হবে সর্ববহিস্থ কক্ষপথ। কিন্তু আমরা জানি সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা যেহেতু তৃতীয় কক্ষপথটি এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথ হয়ে যায়, সুতরাং এই ক্ষেত্রে আমরা তৃতীয় কক্ষপথে 9টি ইলেকট্রন দিতে পারবো না। তখন আমরা দিব সর্বাধিক, যেহেতু বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন বসতে পারে, সুতরাং বাইরের কক্ষে আমরা 8টি ইলেকট্রন দেব। কিন্তু বাইরের কক্ষে যখন 8টি ইলেকট্রন দিলাম, বাকি ছিল এখানে 9টি ইলেকট্রন থেকে 8টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দিলে বাকি থাকলো 1টি। তো সেই 1টি ইলেকট্রন যাবে পরের কক্ষপথে। সুতরাং এই ক্ষেত্রে পটাশিয়ামের যোজ্যতা হবে 1, যেহেতু তার বাইরের কক্ষে 1টি মাত্র ইলেকট্রন আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা হবে 20, তার ইলেকট্রন সংখ্যা হবে 20। তো তার ইলেকট্রনের বিন্যাস কী হবে দেখো, প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, 2টি কক্ষপথ মিলে হলো 10টি ইলেকট্রন, বাকি থাকলো 10টি ইলেকট্রন। এই 10টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে যদি দেই, তাহলে তৃতীয় কক্ষপথ হয়ে যাবে সর্ববহিস্থ কক্ষপথ। আর সর্ববহিস্থ কক্ষপথে যেহেতু সর্বাধিক ইলেকট্রন থাকে 8টি, সুতরাং 10টি ইলেকট্রন বসতে পারবে না। তখন বসবে এখানে 8টি, এবং 8টি ইলেকট্রন যখন এখানে বসবে, বাকি থাকবে 2টি। সেই 2টি ইলেকট্রন যাবে পরের কক্ষপথে, মানে চতুর্থ কক্ষপথে। তাহলে এই ক্ষেত্রে চতুর্থ কক্ষপথ হবে সর্ববহিস্থ কক্ষপথ, এবং সেই কক্ষপথে যেহেতু 2টি ইলেকট্রন আছে, সুতরাং ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হবে 2। এইভাবে আমরা প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে যোজ্যতা নির্ণয় করতে পারি। এইভাবে যদি আমরা যোজ্যতা নির্ণয় করি, তাহলে দেখো কেবল আমাদের পারমাণবিক সংখ্যাও কিন্তু জানতে হয়। বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো জানা আমাদের খুবই প্রয়োজন, ইলেকট্রনীয় বিন্যাস জানা প্রয়োজন, যোজ্যতা জানা প্রয়োজন। তো প্রত্যেকটি আলাদা আলাদা করে যদি মুখস্থ করি, তাহলে অনেকটা সমস্যা হবে। সেজন্য আমরা হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এই মৌলগুলোই যেহেতু আমাদের কোর্সে বেশিরভাগ লাগে, এইগুলো ছাড়া তেমন একটা বেশি থাকে না। সেজন্য এই 20টা মৌলকে আমি সিরিয়াল যদি মুখস্থ করে নেই, তাহলে আমি পারমাণবিক সংখ্যাও নির্ণয় করতে পারবো, ইলেকট্রনীয় বিন্যাসও লিখতে পারবো, যোজ্যতাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে। আর যখন যোজ্যতা আমরা পেয়ে যাব, তখন আমরা মৌলগুলোর যৌগগুলোর ইলেকট্রনীয় রাসায়নিক সংকেত আমরা লিখতে পারবো, যৌগগুলোর রাসায়নিক সংকেত লিখতে পারবো। তাহলে এখন যেহেতু মৌলের নাম চিহ্ন আমরা আগে পেয়েছি, আর মৌলের যোজ্যতা, কোন মৌলের যোজ্যতা কত, সেটা সম্পর্কে আমরা এখন জানলাম। তো এখন আমরা দেখব যে রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয়। রাসায়নিক সংকেত লেখার জন্য কিছু নিয়ম আছে। তো প্রথমত সেই নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হবে। রাসায়নিক সংকেত লেখার যে নিয়ম, সেই নিয়মগুলো প্রথমে আমরা জেনে নিতে হবে, সেগুলো শিখে নিতে হবে। অনেক সময় পরীক্ষাতে রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলি লিখো, এইভাবে প্রশ্ন থাকে। আর এইভাবে যদি প্রশ্ন নাও থাকে, তথাপিও বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য দেওয়া থাকতে পারে। তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এই রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো জানতে হবে। 1 নম্বর যে প্রশ্ন, যে নিয়ম, সেই নিয়মটি হচ্ছে যে আয়নগুলোর বা আধানগুলোর যোজ্যতা বা আদান সন্তুলিত হতে হবে। আয়নগুলোর যোজ্যতা বা আদান সন্তুলিত হতে হবে। 1 নম্বর নিয়ম, রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। 1 নম্বর হলো আয়নগুলোর যোজ্যতা বা আধান সন্তুলিত হতে হবে। সন্তুলিত হতে হবে তার মানে কি?
যেমন মনে করো আমরা যে লবণ খাই, সেই লবণ এর সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এবং এই দুইটি গঠিত হয় Na পজিটিভ আয়ন এবং Cl নেগেটিভ আয়নের দ্বারা। তো এই ক্ষেত্রে দেখো দুইটির ক্ষেত্রে আদান বা যোজ্যতা সন্তুলিত আছে কিনা। সোডিয়ামের যোজ্যতা হয় 1, ক্লোরিনের যোজ্যতা 1, সুতরাং দুইটির যোজ্যতা সমান সমান আছে। বা আয়নের ক্ষেত্রে, আদানের ক্ষেত্রেও দেখো এখানে আছে প্লাস আদান একটি, মানে ধনাত্মক আদান একটি, এখানে আছে ঋণাত্মক আদান একটি, তাহলে দুইটির ক্ষেত্রে আদান বা যোজ্যতা সমান সমান আছে। কিন্তু আমরা যখন চুন ফুটাই করে, চুন ফুটানোর পর যে গুলা চুন, মানে ফুটানো যে চুন, সেই চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সেটার সংকেত হচ্ছে CaOH2। তো দেখো এখানে কি হয়েছে, ক্যালসিয়ামের যে আদান সেটি হচ্ছে দুইটি ধনাত্মক আদান থাকে, আর OH এর ক্ষেত্রে একটি ঋণাত্মক আদান থাকে। OH মানে হচ্ছে হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের আদান হচ্ছে +2, ক্যালসিয়ামের যোজ্যতা আমরা পেয়েছিলাম 2, মানে হাইড্রোক্সাইডের আদান হচ্ছে 1 -1, এটি হচ্ছে ধনাত্মক আদান, +1 এটি হচ্ছে ঋণাত্মক আদান, এখানে আছে -1, এখানে ডাই পজিটিভ যেহেতু তাহলে আদান হচ্ছে 2, দুইটি। তো দেখো এখানে যখন CaOH যদি আমরা লিখি, CaOH যদি লিখি তাহলে সেক্ষেত্রে OH এর যোজ্যতা হলো 1 আর C এর যোজ্যতা হলো 2, তখন কিন্তু দুইটার ক্ষেত্রে যোজ্যতা সমান হলো না, সন্তুলিত হলো না। কিন্তু এইভাবে যখন লেখা হবে তখন এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা আছে 2 আর হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যোজ্যতা হলো 1, কিন্তু হাইড্রোক্সাইড আছে দুইটি, তাহলে একটির যোজ্যতা 1 হলে দুইটির যোজ্যতা হবে 2। তো এইভাবে লিখতে হবে রাসায়নিক সংকেত, যাহাতে আয়নগুলোর যোজ্যতা বা আদান সন্তুলিত হতে হয়। তারপর 2 নম্বর নিয়ম, রাসায়নিক সংকেত লেখার 2 নম্বর নিয়ম হলো, যদি কোনো যৌগ ধাতু এবং অধাতু দিয়ে গঠিত হয়, যেমন এইমাত্র যে আমরা লিখেছিলাম সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl, তো সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়ার ফলে। সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হয়েছে ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়ার ফলে। যদি এইভাবে কোনো যৌগ ধাতু এবং অধাতুর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, ধাতু এবং অধাতু মিলে যদি কোনো যৌগ উৎপন্ন হয়, তাহলে সেই সমস্ত যৌগের ক্ষেত্রে ধাতুর নাম বা চিহ্ন প্রথমে লিখতে হবে এবং অধাতুর নাম বা চিহ্ন পরে লিখতে হবে। যেমন আমরা নাম যদি লিখি সোডিয়াম ক্লোরাইড, তখন দেখো আগে আমরা সোডিয়াম লিখছি, মানে ধাতুর নামটি আগে লিখছি, আর ক্লোরিন থেকে হয়েছে ক্লোরাইড, তো ক্লোরাইড নামটি আমরা পরে লিখেছি, সোডিয়াম ক্লোরাইড হয়েছে। ধাতুর নামটি আগে, অধাতুর নামটি পরে হবে। আর যদি সংকেত হিসাবে লিখি তাহলে ধাতুর চিহ্ন আগে এবং অধাতুর চিহ্ন পরে, এইভাবে লিখতে হবে। তাহলে 2 নম্বর নিয়ম আমরা দেখলাম, ধাতু এবং অধাতু দিয়ে গঠিত যৌগের সংকেত লেখার সময় ধাতুর নাম বা চিহ্ন প্রথমে
লিখতে হয়, প্রথমে লিখতে হয় এবং ও ধাতুর নাম বা চিহ্ন পরে লেখা হয়। পরে লেখা হয়। এ হলো রাসায়নিক সংকেত লেখার দ্বিতীয় নিয়ম। তারপর তৃতীয় নিয়মটি হচ্ছে, দেখো আমরা একটু আগে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত লিখেছিলাম CaOH টুয়াইস, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত লিখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত CaOH টুয়াইস, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম মানে Na আর OH মানে হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা লিখব NaOH। এখানে NaOH টুয়াইস হবে না। এই প্রশ্নটা অনেকের থাকে, যখন সংকেত প্রথম যারা শিখে তারা প্রায় সময়ই এইভাবে প্রশ্ন করে যে এখানে CaOH টুয়াইস, এখানে 2 কোথা থেকে আসলো, এখানে NaOH এখানে 2 কেন হলো না, এখানে ব্র্যাকেট কেন হলো না। কারণ হচ্ছে সেটা রাসায়নিক সংকেত লেখার নিয়ম। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে যে যখন বহু পারমাণবিক আয়ন দ্বারা কোনো যৌগ গঠিত হবে, তখন এই বহু পারমাণবিক আয়ন দ্বারা গঠিত যৌগে আয়নকে বন্ধনীতে রেখে তারপর অনুপাত নির্দেশক সংখ্যাটি লিখতে হবে। আর যদি বহু পারমাণবিক আয়নের সংখ্যা যদি 1 হয় তাহলে বন্ধনীর প্রয়োজন হবে না। এখানে যোজ্যতা বা আদান সন্তুলিত করার জন্য একটি ক্যালসিয়াম আয়নের সাথে 2টি হাইড্রোক্সাইড আয়ন মিলিত হয়েছে। তাহলে হাইড্রোক্সাইড যে আয়ন, এখানে হাইড্রোক্সাইড আয়ন দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন এই 2টি পরমাণু মিলে একটি আয়ন গঠিত হয়েছে। তো একাধিক পরমাণুর দ্বারা গঠিত যে আয়ন, সেই আয়নকে বলা হয় বহু পারমাণবিক আয়ন। এখন এই 2টা মিলে হাইড্রোক্সাইড যে আয়ন গঠিত হয়েছে, এই হাইড্রোক্সাইড আয়ন এখানে আছে একটি, OH মানে হচ্ছে একটি হাইড্রোক্সাইড আয়ন। তো এখানে বহু পারমাণবিক আয়ন হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। তো বহু পারমাণবিক আয়ন দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয়, তখন এই বহু পারমাণবিক আয়নটাকে বন্ধনীতে আবদ্ধ করে তারপর তার অনুপাত নির্দেশক সংখ্যাটি লিখতে হবে। তো অনুপাত নির্দেশক সংখ্যাটি কি? এখানে একটি ক্যালসিয়ামের সাথে, একটি ক্যালসিয়াম আয়নের সাথে 2টি হাইড্রোক্সাইড আয়ন মিলিত হয়, সুতরাং হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা হচ্ছে 2। তো হাইড্রোক্সাইড আয়নের এই অনুপাত নির্দেশক যে সংখ্যা, সেটাকে লিখতে হবে, হাইড্রোক্সাইডকে বন্ধনীতে আবদ্ধ করে তারপর লিখতে হবে। কিন্তু যদি এই বহু পারমাণবিক আয়নের সংখ্যা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে বন্ধনীর প্রয়োজন হবে না। যেমন এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, একটি সোডিয়াম আয়নের সাথে একটি হাইড্রোক্সাইড আয়ন মিলিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, সুতরাং এখানে হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা হচ্ছে 1। এই ক্ষেত্রে বন্ধনীর প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে রাসায়নিক সংকেত লেখার যে 3 নম্বর নিয়ম, সেই নিয়মটি হলো বহু পারমাণবিক আয়ন দ্বারা গঠিত যৌগে আয়নকে বন্ধনীতে আবদ্ধ করে তারপর অনুপাত নির্দেশক
সংখ্যাটি লিখতে হবে। আর যদি আয়নের সংখ্যা মানে বহু পারমাণবিক আয়নের সংখ্যা 1 হয় তবে বন্ধনীর প্রয়োজন হয় না। বন্ধনীর প্রয়োজন হয় না। এ হলো রাসায়নিক সংকেত লেখার 3 নম্বর নিয়ম। তো এখন প্রশ্ন হলো, এই যে আমরা CaOH টুয়াইস যখন লিখেছিলাম অথবা NaOH লিখেছি, এখানে এই 2টি কোথা থেকে আসলো? 2 হচ্ছে এখানে অনুপাত নির্দেশক সংখ্যা। অনুপাত নির্দেশক সংখ্যা মানে কি? দেখো, স্থির অনুপাত সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৌলগুলো বরের নির্দিষ্ট অনুপাতে যোজিত হবে। তখন বরের নির্দিষ্ট অনুপাতে যদি যোজিত হয়, এখানে ক্যালসিয়াম এবং হাইড্রোক্সাইডের অনুপাত হচ্ছে এখানে 1:2, অর্থাৎ ক্যালসিয়াম একটির সাথে 2টি হাইড্রোক্সাইড আয়ন লাগবে। তো এই যে 2টি হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা 2, এই সংখ্যাটি এখানে ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে হবে। আর এই ক্ষেত্রে একটি সোডিয়ামের সাথে একটি হাইড্রোক্সাইড আয়ন, একটি সোডিয়াম আয়নের সাথে একটি হাইড্রোক্সাইড আয়ন, সুতরাং বহুপারমাণবিক আয়ন হচ্ছে এখানে হাইড্রোক্সাইড। তো বহুপারমাণবিক আয়নের সংখ্যা যদি 1 হয় তাহলে বন্ধনের প্রয়োজন হবে না। তো তোমরা এই রাসায়নিক সংকেত লেখার নিয়ম এটি ভালোভাবে শিখে নেবে। পারমাণবিক সংখ্যাগুলো তো আগে শিখেছো, বিভিন্ন মৌলের যোজ্যতা কীভাবে লিখতে হয় সেটা প্র্যাকটিস করবে এবং এই রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো শিখে নেবে। তারপর আমি আগামী দিন কয়েকটি যৌগের রাসায়নিক সংকেত কীভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দেব। কয়েকটি যৌগের রাসায়নিক সংকেত লিখে দেখাবো যে কীভাবে লিখতে হয়। তো তার আগে কিন্তু তোমাদের মৌলের নাম এবং চিহ্ন আর যোজ্যতা এইগুলো ভালো করে জানতে হবে, আর রাসায়নিক সংকেত লেখার নিয়ম সেগুলো ভালো করে জানতে হবে। আজকে আমি দিচ্ছি না, কারণ এগুলো তোমাদের এখনও শেখা হয়নি, সুতরাং বুঝতে অসুবিধা হবে। তো এগুলো প্রথমে শিখে নেবে, মৌলের নাম চিহ্ন, তারপর মৌলের এই যে 20টা মৌলের যে সিরিয়াল তালিকা দিয়েছিলাম সেটা মুখস্থ করলে পারমাণবিক সংখ্যা পেয়ে যাবে। আর পারমাণবিক সংখ্যা জানলে কীভাবে ইলেকট্রনিক বিন্যাস লিখতে হয় সেটা আজকে দেখিয়ে দিলাম, এবং এই রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো দিলাম। এগুলো সবগুলো ভালো করে শিখে রাখবে। তারপর আমি তোমাদেরকে এই রাসায়নিক সংকেত কয়েকটি যৌগের কীভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দেব। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকলো বিজ্ঞান। আজকে আমরা ম্যাথসের 14 নম্বর চ্যাপ্টার আরম্ভ করব, যেটি হচ্ছে পরিসংখ্যা বিদ্যা। পরিসংখ্যা বিদ্যা। ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক্স। তো এখন প্রশ্ন হলো যে পরিসংখ্যা বিদ্যা মানে কি? পরিসংখ্যা বিদ্যা হচ্ছে গণিতের একটি শাখা, যে শাখাতে তথ্যরাশি সম্পর্কে আলোচনা করা হয়। তো তথ্যরাশি সম্পর্কে যে গণিতের যে শাখাতে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় পরিসংখ্যা বিদ্যা। তো এখন তথ্যরাশি মানে কি? তথ্যরাশি হলো যে কোনো এক বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন ঘটনার সাংখ্যিক অথবা অন্যান্য প্রকারের সংগ্রহকে বলা হয় তথ্যরাশি বা উপাত্তও বলা হয়। যেমন মনে করো, এই যে আমরা টিভিতে প্রায় সময় দেখি বিভিন্ন নিউজে
যেমন ক্রিকেট খেলার ব্যাটিং বা বোলিংয়ের বা রানের গড়, এগুলো আমরা দেখি। তো এগুলো হচ্ছে তথ্য রাশি, এবং এগুলোকে যে শাখাতে আলোচনা করা হয় গণিতের, সেই শাখাটাকে বলা হয় পরিসংখ্যাবিদ্যা। তো আজকে আমরা এই পরিসংখ্যাবিদ্যা চ্যাপ্টারের অনুশীলনী 14.2 করব। 14.1 করার প্রয়োজন নেই। আর পরিসংখ্যাবিদ্যা সম্পর্কে ইন্ট্রোডাকশন হিসাবে আমি ডিটেলস আর কিছু বলছি না, কারণ তোমরা 8-এ সেগুলো পেয়েছো, সেজন্য আমি আর বিশেষ বলছি না। তো এখন 14.2 অনুশীলনী আমরা আরম্ভ করব। অনুশীলনী 14.2 এক নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্নতে আছে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নিম্নরূপ। এখানে একটি তালিকা দেওয়া আছে। এই তালিকাতে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ দেওয়া আছে। এক নম্বর প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ এই তালিকাটি হচ্ছে 30 জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপের তালিকা। এখন নিচে বলা হয়েছে এই তথ্য রাশিকে বারংবারতা বিভাজন তালিকায় প্রকাশ করো। কোন গ্রুপটি সর্বাপেক্ষা সাধারণ এবং কোন গ্রুপটি বিরল? তোমরা প্রথমে এই যে তথ্য রাশি দেওয়া আছে সেই তথ্য রাশিকে বারংবারতা বিভাজন তালিকায় প্রকাশ করব। বারংবারতা বিভাজন তালিকা কি? যে তালিকাতে বারংবারতা প্রকাশ করা হয় সেই তালিকাটিকেই বলা হয় বারংবারতা বিভাজন তালিকা। এবং বারংবারতা বিভাজন তালিকাতে 3টি স্তম্ভ থাকবে। প্রথম স্তম্ভটি হবে তথ্য, যেমন এখানে যে তালিকাটি দেওয়া আছে সেই তালিকাটি কোন কিসের উপর এই তথ্য রাশিগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে বিভিন্ন ছাত্রের ব্লাড গ্রুপের তথ্য। সুতরাং প্রথম স্তম্ভতে হবে ব্লাড গ্রুপ, আর দ্বিতীয় চিহ্নতে হবে দাগ চিহ্ন দ্বিতীয় স্তম্ভতে। তো দ্বিতীয় স্তম্ভতে দাগ চিহ্ন হবে। দাগ চিহ্ন হচ্ছে যে এখানে কোন গ্রুপটি কতটা আছে সেটাকে দাগের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় দাগ চিহ্ন। আর তৃতীয় স্তম্ভে হবে বারংবারতা, বা আমরা পরিসংখ্যাও লিখতে পারি। ঠিক আছে? তো সেজন্য আমরা প্রথম তালিকা তৈরি করব। তালিকাতে 3টি স্তম্ভ থাকবে। এক নম্বর প্রশ্নতে আমরা একটি তালিকা তৈরি করব। স্কেল দিয়ে সুন্দরভাবে লাইনগুলো টানবে। প্রথম স্তম্ভতে হবে রক্তের গ্রুপ, মানে রক্তের নাম। দ্বিতীয় স্তম্ভতে হবে দাগ চিহ্ন, এবং তৃতীয় স্তম্ভতে হবে বারংবারতা। এখানে দাগ চিহ্নের যে কলাম, যে স্তম্ভ, সেই স্তম্ভটাকে আমরা একটু বড় রাখার চেষ্টা করব, কারণ দাগ চিহ্ন একটা একটা করে দাগ দিতে অনেকগুলো মানে দাগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা বেশি লাগবে। সেজন্য আমরা দাগ চিহ্নের ক্ষেত্রে সেই কলামটিকে একটু বড় রাখলাম। এখন রক্তের গ্রুপ, প্রথম স্তম্ভতে রক্তের গ্রুপগুলো লিখব। তো এখানে যে তালিকা দেওয়া আছে সেই তালিকাতে
রক্তের যে গ্রুপগুলো দেওয়া আছে, মোট কত ধরনের গ্রুপ আছে সেই তালিকাটি দেখলে আমরা দেখব যে এখানে দেখো এ আছে, বি আছে, ও আছে, এ বি আছে। এ, বি, ও এবং এ বি ছাড়া কিন্তু অন্য কিছু নেই। তার মানে রক্তের গ্রুপ 4 প্রকারের দেওয়া আছে। তো 4 প্রকারের রক্তের গ্রুপ আমরা একটা একটা করে লিখে নেব এবং সুবিধার জন্য আমরা এখানে 4টি সারি বানিয়ে নেব। লাইনগুলো যাতে সোজা থাকে সেজন্য আমরা 4টি সারি বানিয়ে নেব। সারি না করলেও হয়, তবুও যাতে লাইনগুলো সোজা থাকে সেজন্য আমরা সারিগুলো টানলাম। এখন রক্তের গ্রুপ যেহেতু 4টি ছিল, 4 প্রকারের ছিল, সুতরাং আমরা এখানে 4টি সারি করেছি। এখন রক্তের গ্রুপ একটা হলো এ গ্রুপ, একটা হলো বি গ্রুপ, একটা হলো ও গ্রুপ, একটা হলো এ বি গ্রুপ। এই হলো 4 প্রকারের গ্রুপ। এখন দাগ চিহ্ন। তো দাগ চিহ্ন প্রথম আমরা দেখো একটা একটা করে হিসাব করব। প্রথম আমরা যেমন এ রক্তের গ্রুপ এ মোট কতটি আছে সেই হিসাবে আমরা দাগ চিহ্ন অঙ্কন করব এবং বারংবারতা লিখব। বারংবারতা হবে এখানে এ রক্তের গ্রুপ এ মোট কতজনের আছে, তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে এ গ্রুপ থাকা ছাত্রছাত্রীর বারংবারতা। এখন দাগ চিহ্ন যখন আমরা নির্ণয় করব তখন পেন্সিলের সাহায্যে কাজটি করবে। মেইন বইতে কাটাকাটি পেন্সিল দিয়ে করলে ভালো হবে, কলম দিয়ে একবার করলে পরে প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে না, সেজন্য এভাবে পেন্সিলের সাহায্যে করবে। তো পেন্সিলের সাহায্যে করার সময় দেখো প্রথম আমরা রক্তের গ্রুপ এ নিয়েছি। এ গ্রুপের ক্ষেত্রে দাগ চিহ্ন এবং বারংবারতা নির্ণয় করব। তো এখানে কি করবে, প্রথম দেখো এখানে টোটাল সারি আছে 3টি, 1টি, 2টি, 3টি। প্রথম সারি থেকে আমরা এ খুঁজব। এই দেখো প্রথমেই আছে এ, তো আমরা একে এইভাবে কাটব এবং এ একটা কেটেছি, তো আমরা দাগ দিব 1টি। এখানে আমরা দাগ দিব এইভাবে 1টি দাগ। তারপর দেখব যে তারপরে এ আছে কিনা। তো দেখো তারপরে এখানে হচ্ছে বি, এখানে ও, ও, এ বি, ও, এই হচ্ছে আরও একটা এ। এখন এই এ কাটবো এবং একটা দাগ দিয়ে দেব। ঠিক আছে, তারপরও ওই লাইনে দেখবো আমরা আর এ আছে কিনা। তো তারপর দেখো এখানে হচ্ছে ও, এখানে বি, তারপর আছে আরও একটি এ। তো এই একে কেটে আমরা আরও একটি দাগ দিয়ে দেব, কাটবো, একটি দাগ দিয়ে দেব। প্রথম লাইন থেকে আমরা 3টি পেয়েছি এ। প্রথম লাইনে আর রক্তের গ্রুপ এ নেই। এখন দ্বিতীয় লাইন দেখব। দ্বিতীয় লাইনে এই দেখো আছে একটা এ, এটাকে কাটবো, একটা দাগ দিয়ে দেব। মোট 4টি দাগ পেয়েছি। তারপর দ্বিতীয় লাইনে আর এ আছে কিনা
এই দেখো এই একে কাটা হয়েছে, তারপর এই আছে আরও একটা এ, তো এই এ কাটবো, আরও একটা দাগ দেব। এখন যে দাগ আমরা দেব, আগে অলরেডি 4টি দাগ দেওয়া হয়েছে, তো এখন আমরা যে দাগটি দেব সেই দাগটি হবে 5 নম্বর দাগ। তো 5 নম্বর দাগটি এইভাবে দিতে হবে, এখানে দিলে হবে না, এইভাবে প্রথম দাগের নিচ থেকে 4 নম্বর দাগের উপর পর্যন্ত এইভাবে কোনায় কোনায় দাগটি দিয়ে দেব। তখন দেখলেই বুঝতে পারবো আমরা এখানে মোট 5টি দাগ আছে। কিন্তু আমরা যদি এইভাবে না দিয়ে যদি এইভাবে দাগগুলো দিতে থাকি, তাহলে কি হবে, যখন আমরা সবগুলো দাগ দেওয়া শেষ হয়ে যাবে, তখন এখানে মোট কতটি দাগ আছে সেগুলো আবার গুনতে হবে, এবং গুনার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য 5টা করে আমরা এক একটা বান্ডিল তৈরি করে নেব। তো এখানে আছে 5টি দাগ, আমরা 5টি দাগ পেয়েছি। তারপর আমরা দেখব আর এ আছে কিনা দ্বিতীয় লাইনে। দেখো এখানে এই একে কাটা হয়েছে, তারপর এখানে আরও একটি এ আছে, সেটাকে কাটবো, একটি দাগ দিয়ে দেব। এখন এই 6 নম্বর দাগটি আমরা এর থেকে একটু সরিয়ে আলাদা করে দিয়ে দেব 6 নম্বর দাগ। তারপর দেখবো তারপর আবার এ আছে কিনা, তো এই দেখো আবার এ আছে, এই একে কেটে আরও একটা দাগ দিয়ে দেব। একটা এ কাটলাম, আরও একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দ্বিতীয় লাইনে আর কোনো এ নেই, তাহলে এখন আমরা তৃতীয় লাইনে চেক করব। তৃতীয় লাইনে দেখো এই আছে এ, এটাকে কাটবো, একটি দাগ দিয়ে দেব। একটা কাটলাম, একটা দাগ দিলাম। তারপর দেখো এখানে আছে আরও একটি এ, তো সেটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। এখন আমরা দেখছি যে এই তথ্যরাশিগুলোর যে তালিকা দেওয়া আছে, সেই তালিকাতে আর কোনো এ বাকি নেই। সুতরাং এখানে মোট কতটি দাগ পেয়েছি সেটা আমরা এখন নির্ণয় করব। তো এখানে হচ্ছে 5টি দাগ, এখানে হচ্ছে 4টি দাগ, মোট হচ্ছে 9টি দাগ। তার মানে 12 হবে 9, অর্থাৎ 9 জন ছাত্রের রক্তের গ্রুপ হলো এ। কারণ এখানে রক্তের গ্রুপ একটা এ কেটে আমরা একটি দাগ দিয়েছি, তো এখানে 9টি দাগ মানে 9টা এ ছিল। ঠিক আছে, এবার আমরা রক্তের গ্রুপ বি খুঁজব, কতজনের বি রক্তের গ্রুপ আছে। তো একইভাবে আবার আমরা এই কাজটি করব। প্রথমে প্রথম সারি থেকে আমরা বি খুঁজব। তো এই দেখো একটি বি আছে, এটাকে কাটবো, একটা দাগ দিয়ে দেব। বি এর লাইনে হবে একটি দাগ। আবার প্রথম লাইনে আর বি আছে কিনা, এই দেখো আছে একটা বি, তো এটাকে কাটবো, একটা দাগ দিয়ে দেব। তারপর আবার দেখো প্রথম লাইনে বি আর নেই, এখন দ্বিতীয় লাইনে আছে কিনা, দ্বিতীয় লাইনে এই দেখো একটা আছে, এটাকে কাটবো, একটি দাগ দিয়ে দেব। তারপর দ্বিতীয় লাইনে দেখো আর বি নেই,
এখন তৃতীয় লাইন চেক করব। তৃতীয় লাইনে এই দেখো একটা বি আছে, এটাকে কাটবো, একটা দাগ দিয়ে দেব। মোট 4টি দাগ পেয়েছি। তারপর তৃতীয় লাইনে আর বি আছে কিনা, তৃতীয় লাইনে এই বি কাটা হয়েছে, তো এই দেখো আরও একটা বি আছে, তো এটাকে কাটবো, আবার একটা দাগ দিয়ে দেব। এবং এখন যে দাগটা দেব সেই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, সুতরাং এটি এইভাবে দিতে হবে। বি এর ক্ষেত্রে আমরা 5টি দাগ পেয়েছি। তারপর বি আর আছে কিনা দেখো, এই বিকে কাটা হয়েছে, তারপর এই দেখো এখানে আরও একটা বি আছে, তো এটাকে কাটবো, একটা দাগ দিয়ে দেব। এক লাইনে কাটবে, একটা কাটলাম, একটা দাগ দিয়ে দিলাম, মোট 6টা দাগ পেয়েছি। তারপর দেখো আর বি আছে কিনা, আর বি নেই, সুতরাং বি এর কাজ শেষ। তাহলে এখন দাগ মোট কয়টা পেয়েছি সেটা দেখব আর বারংবারতা লিখব। এখানে দাগ হচ্ছে মোট 5 আর 1 6টি, তাহলে বারংবারতা হবে 6। বি রক্তের গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হলো 6। এখন আমরা দেখব ও রক্তের গ্রুপ কতজনের আছে। তো এই দেখো প্রথম লাইনে আবার একইভাবে প্রথম লাইন থেকে স্টার্ট করব। এই হচ্ছে একটি ও, এটাকে কাটলাম, একটা দাগ দিলাম। তারপর আবার প্রথম লাইনে এই দেখো আরও একটি ও আছে, সেটাকে কেটে আরও একটি দাগ দিতে হবে। ঠিক আছে, তারপর আর ও আছে কিনা দেখো, প্রথম লাইনে এই আছে একটি ও, এটাকে কেটে আরও একটি দাগ দিব। তারপর এই দেখো আরও একটি ও আছে, এটাকে কেটে আবার আরও একটি দাগ দিতে হবে। ঠিক আছে, মোট হলো 4টি দাগ। তো প্রথম লাইনে আর কোনো ও নেই, তাহলে এখন দেখবো দ্বিতীয় লাইনে আছে কিনা। দ্বিতীয় লাইনে এই দেখো আছে একটা ও, সেটাকে কেটে একটি দাগ দিয়ে দেব। এখন যে দাগটি দেব সেই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, সুতরাং এটাকে এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত দিতে হবে। নিচ থেকে উপর পর্যন্ত। তারপর দেখো এখানে আরও একটি ও আছে, সেটাকে কেটে আরও একটি দাগ দেব। তারপর এই দেখো আরও একটি ও আছে, সেটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। তারপর দ্বিতীয় লাইনে এই দেখো আরও একটি ও আছে, সেটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব।
তারপর এই 2 নম্বর লাইনে আর কোনো অ নেই। এখন 3 নম্বর লাইন দেখো, 3 নম্বর লাইনের প্রথমেই আছে অ, সেটাকে কেটে একটি দাগ দিয়ে দেব। তারপর তৃতীয় লাইনে দেখো আরও একটি অ আছে, সেটাকে আবার কেটে আরও একটি দাগ দিয়ে দেব। এবং এখন যে দাগটি দেব সেই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, সুতরাং সেটাকে দিতে হবে এইভাবে কোনায় কোনায়, ঠিক আছে। তারপর তৃতীয় লাইনের ক্ষেত্রে দেখো আছে আরও একটি অ, সেটাকে আবার কেটে আরও একটি দাগ দিয়ে দেব। এই দাগটিকে আমরা একটু সরিয়ে দেব। তারপর তৃতীয় লাইনের ক্ষেত্রে এই ওকে কাটা হয়েছে, তারপর দেখো এখানে এই হচ্ছে আরও একটি ও, সেটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। ঠিক আছে, তো আর কোনো অ নেই, তাহলে আমরা ও ব্লাড গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা এখন পেয়ে যাব। এখানে মোট কতটি দাগ আছে দেখো, 5, 5, 10 আর 2 12, মোট 12টি দাগ আছে, সুতরাং পরিসংখ্যা হবে 12, পরিসংখ্যা হবে 12। এখন আমরা দেখব যে এবি রক্তের গ্রুপ কতটি আছে। তো এবি রক্তের গ্রুপ আবার একইভাবে আমরা তালিকার প্রথম লাইন থেকে এক এক করে খুঁজব। দেখো এই আছে একটি এবি, সেটাকে কেটে একটি দাগ দিয়ে দেব এবি এর লাইনে। এবি এর লাইনে একটা এবি পেয়েছি আমরা, তো একটা দাগ দিয়ে দেব। তারপর প্রথম লাইনে আর এবি নেই। এখন দ্বিতীয় লাইনে দেখো, দ্বিতীয় লাইনে এই আছে একটা এবি, এটাকে কেটে একটা দাগ দিয়ে দেব। তারপর দ্বিতীয় লাইনে আর এবি নেই। এখন তৃতীয় লাইন দেখো, তৃতীয় লাইনে এই হচ্ছে একটা এবি, এটাকে কেটে একটা দাগ দিয়ে দেব। তারপর এই এবি কাটা হয়েছে, তারপর এখানে আর কোনো এবি নেই, তাহলে এখন আমরা এবি রক্তের গ্রুপ থাকা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। তো এখানে দেখো টোটাল আছে 3টি, তো এখানে বারংবারতা হবে 3, বারংবারতা হবে 3। এখন তুমি আবার চেক করে নেবে যে এখানে কোনোটি ছাড়া পড়লো কি না। সেজন্য এই চেক করার সুবিধার জন্য আমরা কি করেছি, এখানে একটি কেটে একটি দাগ দিয়েছি। তো যদি কোনোটি ছাড়া পড়ে তাহলে এখানে দেখলেই বোঝা যাবে। দেখো এখানে তালিকাটি যখন আমরা চেক করব তখন সবগুলোই দেখা যাচ্ছে কাটা আছে, তার মানে এখানে কোনোটি মিস হয়নি। তো এইভাবে চেক করার সময়ে যদি দেখো কোনোটি কাটা নেই, কাটা হয়নি,
তাহলে বুঝতে পারবে সেটি হিসাব করা হয়নি। তখন যদি বি কাটা হয়নি তাহলে বি দেখবে, যদি একটি বি কাটা হয়নি তখন একটা বিকে কাটবে, বি এর লাইনে একটা দাগ দিয়ে দেবে। যদি এ কাটা হয়নি একটি তাহলে এটিকে কাটবে, কেটে তারপর এর লাইনে দাগ চিহ্ন একটি দিয়ে দেবে। এই সুবিধার জন্য আমরা একটা একটা করে কাটি। তবে এখানে একটি কথা, তোমাদের হয়তো একটু বোরিং লাগতে পারে যে এভাবে একটা কেটে একটা দাগ, একটা কেটে একটা দাগ, এভাবে দিতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আমরা যদি এইভাবে হিসাব করে নেই, এখান থেকে এ একটি, দুইটি, তিনটি, তারপর চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, এভাবে হিসাব করে একসাথে 9টা দাগ যদি দেওয়ার চেষ্টা করো তাহলে কি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে। সেজন্য একটু সময় লাগুক, একটা কেটে একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে? একসাথে গোনার চেষ্টা করবে না। ম্যাক্সিমাম ছাত্ররা এটাই করে যে এইভাবে একটা কেটে একটা দাগ দেওয়া, একটা কেটে একটা দাগ দেওয়া, সেক্ষেত্রে অনেকটা সময় লাগে, সেজন্য ধৈর্য হারিয়ে ফেলে। তো তারা কি করে, একসাথে সবগুলো গুনে তারপর কেটে দেয় এবং এখানে লিখে দেয়। তো এই ক্ষেত্রে ভুল হওয়ার চান্স ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। সুতরাং এই ভুল হওয়ার চান্স যাতে না থাকে তার জন্য একটু সময় লাগিয়ে কাজটি করবে। যেভাবে আমি দেখিয়েছি সেভাবে একটি একটি করে হিসাব করে নেবে এবং এইভাবে যদি করো তাহলে তারপর এখানে যখন তুমি লাস্ট সবগুলো কাটা হয়ে যাবে তখন তুমি এই তালিকাতে দেখে কোনোটি কাটা হয়নি সেটা চেক করে আবার তুমি তালিকাটি ঠিক করতে পারবে। এবং তারপর তুমি কি করবে, দেখো এখানে যে বারংবারতা পেয়েছি, সেই বারংবারতা মোট কত সেটা আমরা হিসাব করব। এখানে বারংবারতার সমষ্টি আমরা নির্ণয় করব। তো দেখো এখানে মোট কত হবে, যোগ যদি আমরা করি 9 আর 6 15, 15 আর 2 17, আর 3 20 শূন্য, হাতে আছে 2, 2 আর 1 3, 30 হয়েছে মোট। এখন তুমি কনফার্ম হতে পারবে যে তোমার অঙ্কটি শুদ্ধ হয়েছে, কারণ এখানে যে তথ্যরাশিগুলো দেওয়া ছিল ব্লাড গ্রুপের বা রক্তের গ্রুপের, এখানে বলা হয়েছিল 30 জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ। তাহলে দেখো আমরা এ ব্লাড গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 9 জন, বি ব্লাড গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 6 জন, ও ব্লাড গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12 জন এবং এবি ব্লাড গ্রুপ থাকা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 3 জন এবং মোট হচ্ছে 30 জন। তাহলে যে তথ্যরাশি দেওয়া ছিল মোট 30 জনের রক্তের গ্রুপ, মানে এখানে যে রক্তের গ্রুপ দেওয়া আছে মোট 30টি দেওয়া আছে, 4 প্রকারের রক্তের গ্রুপ মিলে মোট হচ্ছে 30টি। তাহলে এখানে যেহেতু আমাদের বারংবারতার সমষ্টি 30 এসেছে, সুতরাং আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে, এই তালিকাটি শুদ্ধ হয়েছে। আচ্ছা, তারপর এই বারংবারতা, এটি হচ্ছে বারংবারতা বিভাজন তালিকা। তো প্রথম প্রশ্নটি ছিল যে বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত করো। তার সাথে আরও একটি প্রশ্ন ছিল যে কোন গ্রুপটি সর্বাপেক্ষা সাধারণ এবং কোন গ্রুপটি বিরল। সর্বাপেক্ষা সাধারণ মানে কোন গ্রুপটি বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তো এখানে রক্তের গ্রুপ কোনটা বেশিরভাগ ছাত্রের ক্ষেত্রে আছে, দেখো ও রক্তের গ্রুপ আছে 12 জন ছাত্রের ক্ষেত্রে, এ আছে 9 জনের ক্ষেত্রে, বি আছে 6 জনের ক্ষেত্রে, এ বি আছে 3 জনের ক্ষেত্রে। তাহলে বেশি সংখ্যক ছাত্রের মধ্যে আছে ও গ্রুপ, সুতরাং ও গ্রুপটি হচ্ছে সাধারণ। এবং কোন গ্রুপটি বিরল, বিরল মানে সবচাইতে কম। দেখো এখানের মধ্যে সবচাইতে কম হচ্ছে এবি রক্তের গ্রুপটি, মাত্র 3 জনের ক্ষেত্রে আছে, সুতরাং এবি রক্তের গ্রুপটি হবে বিরল। তো আমরা লিখতে পারবো যে ও গ্রুপটি সর্বাপেক্ষা সাধারণ এবং এবি গ্রুপটি সর্বাপেক্ষা বিরল। নিচে আমরা লিখে দেব ও গ্রুপটি সর্বাপেক্ষা সাধারণ এবং
এ বি গ্রুপটি সর্বাপেক্ষা বিরল। ঠিক আছে, এক নম্বর হয়ে গেল। তারপর আমরা 2 নম্বর করব। এখন 2 নম্বর প্রশ্নটি দেখো। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 40 জন ইঞ্জিনিয়ার এর বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব কিলোমিটারে নিম্নরূপ। যে নিচে তালিকাটি দেওয়া আছে, এই তালিকাতে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হচ্ছে কয়েকজন ইঞ্জিনিয়ারের, মানে 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব কিলোমিটারে। এখন বলা হয়েছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে 0 to 5 ব্র্যাকেটে দেওয়া আছে 5 অন্তর্ভুক্ত নয়, 0 to 5কে প্রথম শ্রেণী বিভাগ হিসাবে গ্রহণ করে 5 শ্রেণীদৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গীকৃত বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত করো। এই তালিকাতে তুমি কি কি প্রধান বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছ? তো এখানে 2টি প্রশ্ন, একটি হচ্ছে বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত করা, আর একটি হচ্ছে যে এই তালিকা থেকে আমরা কি কি প্রধান বৈশিষ্ট্য পেয়েছি সেটা লিখতে হবে। তোমরা প্রথম তালিকাটি তৈরি করব। তালিকা তো আমি আগেই বলেছি যে তালিকাতে 3টি স্তম্ভ থাকবে, 3টি স্তম্ভ থাকবে। তো আমরা প্রথম তালিকাটি তৈরি করে নেব। প্রথম স্তম্ভতে থাকবে বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব, দ্বিতীয় স্তম্ভতে থাকবে দাগ চিহ্ন, আর তৃতীয় স্তম্ভতে থাকবে বারংবারতা। এখানে যেহেতু তথ্যটা দেওয়া আছে 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব, তো দূরত্বের তথ্যটি দেওয়া আছে, সুতরাং প্রথম স্তম্ভতে হবে দূরত্ব, এবং দূরত্ব দেওয়া আছে কিলোমিটারে, সুতরাং আমরা এখানে ব্র্যাকেটে কিলোমিটার লিখে নেব। তখন এখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিলোমিটার লেখার প্রয়োজন হবে না। তারপর দ্বিতীয় স্তম্ভতে হবে দাগ চিহ্ন, এবং তৃতীয় স্তম্ভতে আছে বারংবারতা। এখন দূরত্ব দেখো, দূরত্ব এখানে বিভিন্ন ধরনের দূরত্ব দেওয়া আছে, 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 10, 20, 25, 11, 13, 7, 12 বিভিন্নভাবে আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারবো, বিভিন্ন শ্রেণীতে এই তথ্যটাকে বিভক্ত করতে পারবো। তো কীভাবে শ্রেণীতে বিভক্ত করব সেটা বলা হয়েছে 0 to 5কে প্রথম শ্রেণী, তাহলে আমরা প্রথম শ্রেণীটি ধরলাম 0 to 5, প্রথম শ্রেণী বিভাগ আমরা ধরলাম 0 to 5। তাহলে দ্বিতীয় শ্রেণী বিভাগ কত হবে? দেখো এখানে বলা হয়েছে যে 5 শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট। তো 5 শ্রেণী দৈর্ঘ্য মানে কি? এখানে এই যে শ্রেণী লেখা হয়েছে 0 to 5, মানে 0 থেকে 5 পর্যন্ত। তো 0 to 5 এই যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগের প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা, প্রথমটা হচ্ছে নিম্ন সীমা, এবং পরেরটি হচ্ছে ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমা। উচ্চ
উচ্চ সীমা থেকে নিম্ন সীমার মানকে যদি আমরা মাইনাস করি তাহলে যে মান পাবো সেই মানই হবে শ্রেণীদৈর্ঘ্য। যেমন এখানে উচ্চ সীমা হচ্ছে 5, নিম্ন সীমা হচ্ছে 0, তো 5 থেকে 0 মাইনাস করলে হচ্ছে 5, অর্থাৎ শ্রেণীদৈর্ঘ্য হলো 5। তো এইভাবে 5 শ্রেণীদৈর্ঘ্য বিশিষ্ট হিসাবে আমরা বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত করব। তো প্রথমটি যেহেতু 0 থেকে 5, দ্বিতীয়টি হবে 5 থেকে 10, তৃতীয়টি হবে 10 থেকে 15। এখন এইভাবে মোট কতটি থাকবে? তো মোট কতটি থাকবে সেটা নির্ভর করবে এখানে হাইয়েস্ট মান কত আছে সেটা আমরা দেখব। এই তালিকাতে হাইয়েস্ট মান কত আছে দেখো, সম্ভবত 32। দ্বিতীয় লাইনে আছে 32। তাহলে এই তালিকার মধ্যে সর্বাধিক মান হচ্ছে 32। সুতরাং আমরা এইভাবে শ্রেণীর দিকে যাব, কতটি শ্রেণী হবে সেখান থেকে আমরা পেয়ে যাব 10 to 15, তারপরেরটি হবে 15 to 20, তারপরেরটি হবে 20 to 25, তারপরেরটি হবে 25 to 30। তো দেখো 25 to 30 যখন আমরা লিখেছি, এখানে হাইয়েস্ট মান যেহেতু আছে 32, তো এই শ্রেণীতে তো 32 পায় না, সুতরাং তারপরের শ্রেণীটি লিখতে হবে 30 to 35। এখন 30 থেকে 35-এর মধ্যে অবশ্যই 32 থাকবে, সেজন্য এই হাইয়েস্ট মান যেহেতু এই শ্রেণীতে থাকবে, সুতরাং তার পরবর্তী আর কোনো শ্রেণী লেখার প্রয়োজন নেই। এই 30 থেকে 35 এই শ্রেণীটি হবে সর্বশেষ শ্রেণী বিভাগ। এখন আমরা দাগ চিহ্ন হিসাব করব। আবার আগের মতো আমরা একটি মান কাটব এবং একটি দাগ দিয়ে দেব। তবে আগের যে অঙ্ক আমরা করেছিলাম 1 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নতে কোনো শ্রেণীবিভাগ ছিল না, কিন্তু এই প্রশ্নতে শ্রেণীবিভাগ আছে। তো এখানে মনে রাখবে ব্র্যাকেটে দেওয়াও আছে প্রশ্নতে 0 to 5, ব্র্যাকেটে ছিল 5 অন্তর্ভুক্ত নয়, মানে এখানে 5 যদি থাকে তালিকাতে, সেই 5 কিন্তু এই শ্রেণীতে আসবে না। 5 আসবে 5 থেকে 10 এই শ্রেণীর মধ্যে। যদি 10 থাকে তাহলে 10 এই 5 থেকে 10-এর মধ্যে আসবে না, সেটা আসবে 10 থেকে 15-এর মধ্যে। মানে উচ্চ সীমা যে আছে তার সমান মানটি এখানে থাকবে না, সেটা পরের শ্রেণীতে যাবে। তো এখন আমরা দাগ চিহ্ন হিসাব করব। দাগ চিহ্ন হিসাব করার জন্য আমরা আবার তালিকাটি দেখতে হবে। দেখো আমি তালিকাটি এইভাবে রাখছি। তো প্রথম 0 to 5 হবে, মানে 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে ছোট যে সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত। তো প্রথম দেখো এই লাইনে 5 আছে, তো 5 তো হবে না, এখানে 5 পরের লাইনে যাবে, দ্বিতীয় লাইনে যাবে। তো আমরা প্রথম লাইনের ক্ষেত্রে যেগুলো পাবো সেগুলো প্রথমে লিখবো, একটা একটা করে লাইন শেষ করব। তো এখন দেখো প্রথম লাইনের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 3, তাহলে 3 0 এবং 5-এর মধ্যে আছে, সুতরাং 3 কেটে আমরা একটা দাগ দিয়ে দেব, একটা দাগ দিলাম। তারপর দেখো 5 এবং 7-এর মধ্যে এখানে প্রথম লাইনে আর কোনো সংখ্যা নেই। এখন 0 to 5, মানে 0 থেকে 5-এর মধ্যবর্তী কোনো সংখ্যা এখানে আর নেই। তারপর দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় লাইনে 0 থেকে 5-এর মধ্যবর্তী সংখ্যা এই আছে একটি, মানে 2, সেটাকে কেটে একটা দাগ দিয়ে দেব, একটা দাগ দিলাম। দ্বিতীয় লাইনে আর কোনো সংখ্যা নেই 0 থেকে 5-এর মধ্যে। তারপর তৃতীয় লাইন দেখো, তৃতীয় লাইনের ক্ষেত্রেও 0 থেকে 5-এর মধ্যে সংখ্যা এই হচ্ছে একটি, যেটা হচ্ছে 3, সেটাকে কেটে আর একটি দাগ আমরা দিলাম। তারপর দেখো এই 3 নম্বর লাইনে আরও একটি 3 আছে, সেটাও 0 থেকে 5 পর্যন্ত এই শ্রেণীর মধ্যে থাকে, সেটা কেটে আরও একটা দাগ দিলাম। এখন 3 নম্বর লাইনের কাজ শেষ। তাহলে চতুর্থ লাইনে দেখো এই আছে 2, তো 2 কেটে আরও একটা দাগ আমরা দিয়ে দেবো, সেই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, সুতরাং সেটাকে এইভাবে কোনায় কোনায় দিতে হবে। তারপর আর আছে কিনা দেখো, এখানে আর কোনো সংখ্যা নেই যে সংখ্যাগুলো 0 থেকে 5-এর মধ্যে থাকে, সুতরাং এখানে 0 to 5 আমরা মোট দাগ পেয়েছি 5টি, তাহলে বারংবারতা হবে
5। এখন আমরা চেক করব 5 to 10, মানে 5 থেকে 10-এর মধ্যবর্তী সংখ্যা। তো 5 থেকে 10-এর মধ্যবর্তী সংখ্যা থেকে প্রথম লাইনে 5 আছে, সেটাকে কাটলাম, একটা দাগ দিয়ে দিলাম। তারপর 10 আছে, কিন্তু 10 পরের লাইনে যাবে, এখানে 10 ঊর্ধ্বসীমা যেহেতু এখানে আসবে না, সেটা পরের লাইনে যাবে 10। তারপর দেখো এখানে আছে 7, তো 7 5 এবং 10-এর মধ্যবর্তী সংখ্যা, সেটাকে কেটে আমরা একটা দাগ দিলাম। তারপর প্রথম লাইনে আর নেই। এখন আমরা দেখব দ্বিতীয় লাইন, তো দ্বিতীয় লাইনে নেই, 5 থেকে 10-এর মধ্যবর্তী কোনো সংখ্যা নেই। তৃতীয় লাইনে দেখো এখানে 7 আছে, সেটাকে কেটে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপর আছে দেখো 9, তো 9ও 5 থেকে 10-এর মধ্যবর্তী হবে, 9কে কেটে আমরা আরও একটা দাগ দিয়ে দিলাম। তারপর 9-এর পরে আছে 7, 7 5 থেকে 10-এর মধ্যে আছে, সুতরাং 7কে কেটে আরও একটি দাগ দেবো এবং সেই দাগটি 5 নম্বর দাগ কোনায় কোনায় দিতে হবে। তারপর দেখো আছে 8, 8ও 5 থেকে 10-এর মধ্যবর্তী হবে, তো 8কে কেটে আমরা আরও একটি দাগ দিলাম। তারপর 8-এর পর 3 আগে কাটা হয়েছে, সেটা আগের লাইনে ছিল। এরপর দেখো আছে 5, তো 5কে কেটে আরও একটা দাগ দিয়ে দেব, 5কে কেটে আরও একটা দাগ দিয়ে দিলাম। তারপর এই লাইনে আর নেই, এখানে 3, সেটা আগের লাইনে কাটা হয়েছে। এরপর 3 নম্বর লাইন দেখতে হবে। 3 নম্বর লাইনের ক্ষেত্রে দেখো এখানে আছে 9, তো 9কে কেটে একটা দাগ দিয়ে দেব। 9-এর পর আছে 6, 6ও 5 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে 6কে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। তারপর এখানে আছে 7, 7কে কেটে আরও একটি দাগ, 7কে কেটে যে দাগটি দেবো সেটি 5 নম্বর দাগ, সুতরাং কোনায় কোনায় হবে। তারপর এখানে 7 কাটা হয়েছে, তারপর আছে 6, তো 6কে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। 6 নম্বর, 6কে কেটে আরও একটি দাগ। তাহলে এখানে দেখো আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা 5 থেকে 10-এর মধ্যবর্তী হয়, সুতরাং 5 থেকে 10-এর মধ্যবর্তী সবগুলো সংখ্যা নেওয়া হয়েছে। তো এখানে মোট আছে 5, 5, 10 আর 11, তাহলে 12 হবে 11। এখন আমরা হিসাব করব 10 থেকে 15 মোট কতটি সংখ্যা আছে। তো 10 থেকে 15, এই দেখো প্রথম লাইনে আছে 10, সেটাকে কেটে একটা দাগ দিয়ে দেবো 10 থেকে 15 এই লাইনের মধ্যে। তারপর আছে দেখো 11, তো 11কে কেটে আর একটা দাগ দিয়ে দেব। তারপর আছে 13, 13কে কেটে আরও একটা দাগ, 13, 10 এবং 15-এর মধ্যে যেহেতু। তারপর 13-এর পর আছে দেখো এখানে 12, তো 12কে কেটে আরও একটা দাগ দিতে হবে, এটা হলো 4 নম্বর দাগ। তারপর প্রথম লাইনে আর নেই কোনো সংখ্যা, যে সংখ্যাগুলো 10 থেকে 15-এর মধ্যে আছে। তারপর আমরা দেখবো দ্বিতীয় লাইন, তো দ্বিতীয় লাইনে দেখো আছে 10, 10 কেটে একটা দাগ দেবো, সেই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, কোনায় কোনায় দিলাম। তারপর দেখো আছে 12, 12কে কেটে আর একটা দাগ দিয়ে দেবো, সেই দাগটি 6 নম্বর দাগ, একটু সরিয়ে দিলাম। তারপর আছে দেখো এখানে 11, তো 11 10 থেকে 15-এর মধ্যে আছে, সেটাকে কেটে আরও একটা দাগ দিলাম। 11-এর পর এখানে আছে 32, 17, 16, এগুলো কিন্তু 10 থেকে 15-এর মধ্যে নয়। তাহলে আমরা পরের লাইনে যাব। পরের লাইনে এখানে আছে 12, তো 12 কেটে এখানে একটা দাগ দিয়ে দেব। 12-এর পরে 15 আছে, 15 তো পরের লাইনে যাবে, 10 থেকে 15-এর মধ্যে 9, 18 তো সেটা থেকে বেশি। তো এখন 4 নম্বর লাইন দেখবো। 4 নম্বর লাইনে আছে 12, 12কে কেটে একটি দাগ দিয়ে দেবো, এটি হচ্ছে 4 নম্বর দাগ এই ক্ষেত্রে। তারপর আছে 14, 14কে কেটে আরও একটি দাগ দিয়ে দেবো, তো
সেটা এই ক্ষেত্রে হচ্ছে 5 নম্বর দাগ, সেটাকে কোনায় কোনায় দিয়ে দেবো। তারপর আছে 15 এগুলো আসবে না। তারপর আছে 12 কেটে আরও একটি দাগ দিয়ে দেবো। 12 কেটে আরও একটি দাগ দিলাম। তাহলে মোট কতটি হচ্ছে? 5 5 10 আর 11টি লিখলাম আমরা এখানে 11। এটি হচ্ছে 12টা। তারপর 15 থেকে 20। তো 15 থেকে 20 এর মধ্যবর্তী সংখ্যাগুলো দেখো এখানে আছে 20 তো এই লাইনে আসছে না, সেটা পরের লাইনে যাবে। তারপর এখানে আর কোনো সংখ্যা নেই 15 থেকে 20 এর মধ্যবর্তী। দ্বিতীয় লাইনে 15 থেকে 20 এর মধ্যবর্তী দেখো আছে 19। তো 19 কেটে আমরা একটা দাগ দিলাম 15 থেকে 20 এই লাইনের মধ্যে। তারপর আছে 17 কেটে আরও একটা দাগ দিলাম। তারপর আছে 17 এর পরে 18 কেটে আরও একটা দাগ দিলাম। তারপর এখানে আবার 17 আছে, 17 কেটে আরও একটা দাগ। তারপর 17 এর পর আছে 16, সেটাকে কেটে আরও একটি দাগ। এই দাগটি হচ্ছে 5 নম্বর দাগ, সেটাকে এইভাবে কোনায় কোনায় দিতে হবে। তাহলে দ্বিতীয় লাইনে আর নেই। এখন তৃতীয় লাইনে দেখবো। তৃতীয় লাইনে এই দেখো আছে 15, সেটাকে কেটে একটা দাগ দেব। তারপর 15 এর পর আছে 18কে কেটে আরও একটি দাগ। এখন চতুর্থ লাইনে এখানে আছে 15, সেটাকে কেটে একটা দাগ দেব। তারপর আবার আছে 15, সেটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। আর নেই 15 থেকে 20 এর মধ্যবর্তী কোনো সংখ্যা। তাহলে এখন মোট হচ্ছে 5 আর 4 9। তাহলে 12 হবে 9। এখন আমরা হিসাব করবো 20 থেকে 25 এর মধ্যবর্তী সংখ্যাগুলো। তো প্রথম লাইন থেকে আবার চেক করব। এই দেখো প্রথম লাইনে আছে 20, সেটাকে কেটে এখানে একটি দাগ দেব। 20 থেকে 25 এই লাইনে একটি। তারপর 25 পরের লাইনে যাবে। তারপর এখানে আর নেই 20 থেকে 25 এর মধ্যবর্তী কোনো সংখ্যা। দ্বিতীয় লাইনে 20 থেকে 25 এর মধ্যবর্তী সংখ্যা নেই। তৃতীয় লাইনে 20 থেকে 25 এর মধ্যবর্তী কোনো সংখ্যা নেই। চতুর্থ লাইনেও নেই। তাহলে এই ক্ষেত্রে 20 থেকে 25 এর মধ্যবর্তী সংখ্যা মাত্র একটি পেয়েছি। 12 হবে 1। তারপর দেখো 25 to 30, 25 থেকে 30 এর মধ্যে কি আছে? এই দেখো প্রথম লাইনে আছে 25, সেটাকে কেটে একটা দাগ দিয়ে দেবো 25 থেকে 30 এর মধ্যে। খুব ভালোভাবে হিসাব করবে। এখানে 20 to 25, 25 to 30 এই লাইন যখন হিসাব করা হচ্ছে তখন এই লাইনে লিখতে হবে। যদি লাইনগুলো উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু ভুল হবে। তারপর আমরা 25 to 30 একটা পেয়েছি প্রথম লাইনে। তারপর দ্বিতীয় লাইন দেখবো 25 to 30 নেই। তৃতীয় লাইনে 25 to 30 নেই। চতুর্থ লাইনেও 25 to 30 কোনো সংখ্যা নেই। তবে এই ক্ষেত্রেও 12 হচ্ছে 1। তারপর দেখবো আমরা 30 to 35। তো 30 to 35 প্রথম লাইনে আছে দেখো 31, সেটাকে কেটে এই লাইনে আমরা একটি দাগ চিহ্ন দেব। তারপর দ্বিতীয় লাইনে 30 to 35 এখানে আছে 32, এটাকে কেটে আরও একটি দাগ দিয়ে দেব। তারপর তৃতীয় লাইনেও নেই। চতুর্থ লাইনেও 30 থেকে 35 এর মধ্যবর্তী কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এই ক্ষেত্রে 12 পেয়েছি 2। 12 হলো 2। এখন আমরা আরেকবার চেক করে নেব যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলোর মধ্যে কোনোটি কাটা হয়নি, এরকম কোনো সংখ্যা বাকি আছে কিনা। এখানে সবগুলো কাটা হয়েছে, সুতরাং মোটামুটি আমাদের সবগুলো হিসাবে এসে গেছে।
এখন এখানে দেওয়া ছিল 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এখানে 0 to 5 মানে 0 থেকে 5 কিলোমিটার দূরত্ব থাকা ইঞ্জিনিয়ারের সংখ্যা হচ্ছে 5। 5 থেকে 10 কিলোমিটার দূরত্ব থাকা ইঞ্জিনিয়ারের সংখ্যা হচ্ছে 11 এবং 10 থেকে 15 11, 15 থেকে 20 9, তারপর 20 থেকে 25 1, 25 থেকে 30 1 আর 30 থেকে 35 হচ্ছে 2 জনের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব। তো এখন আমরা যদি এইগুলোর সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা যদি দেখা যায় সমষ্টি 40 আসে, তাহলে বোঝা যাবে যে তালিকাটি শুদ্ধ আছে। ঠিক আছে, তো এখন আমরা সমষ্টি নির্ণয় করব। মোট দেখো 5 আর 1 6 আর 1 7 আর 9 16 আর 1 17 আর 1 18 আর 2 20 এর 0 হাতে আছে 2, 1 আর 1 2 হাতের 2 4। তাহলে মোট যেহেতু 40 এসেছে, এখানে 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব দেওয়া হয়েছিল। আমরা বারংবারতা নির্ণয় করে বারংবারতার সমষ্টি পেয়েছি 40। তাহলে আমাদের তালিকা মোটামুটি শুদ্ধ আছে। এখন বারংবারতা বিভাজন তালিকা প্রস্তুত হয়ে গেছে। তারপরে এই সাথে আরেকটি প্রশ্ন দেওয়া ছিল যে এই তালিকাতে তুমি কি কি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করেছো। তালিকা থেকে আমরা কি কি প্রধান বৈশিষ্ট্য পাই। দেখো আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি দূরত্ব কতজন ইঞ্জিনিয়ারের, এখানে হচ্ছে দূরত্ব কিলোমিটারে। তো বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার হচ্ছে 2 জনের। আর মানে সবচাইতে বেশি দূরত্ব হচ্ছে 2 জনের। আর সবচাইতে কম দূরত্ব 0 থেকে 5 কিলোমিটার, সবচাইতে কম দূরত্ব হচ্ছে 5 জনের। তাহলে এটাই আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি যে 5 থেকে 10 কিলোমিটার দূরত্ব এবং 10 থেকে 15 কিলোমিটার দূরত্বে থাকা ইঞ্জিনিয়ারের সংখ্যা সমান, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, তো একটি বৈশিষ্ট্য লিখে দিলেই হবে। আমরা লিখব যে প্রধান বৈশিষ্ট্য হলো বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব সর্বাধিক 2 জন ইঞ্জিনিয়ারের। এবং সর্বনিম্ন মানে সবচেয়ে কম 5 জন ইঞ্জিনিয়ারের। ঠিক আছে, এতটুকুই লিখতে পারি আনসার। এই হলো 2 নম্বর প্রশ্ন। তাহলে আজকে এই 2টিই থাকলো, বাকিগুলো আমরা আগামী দিন করব। ঠিক আছে।